ওকে, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, ওকে, স্পষ্ট আমরা ক্লিয়ার। আমরা 28 চ্যাপ্টার গতকাল শুরু করলাম, এটাই কন্টিনিউ করব আজকে। নেম অফ দ্য চ্যাপ্টার ওয়াজ রিসিভেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাক্টরিং। মনে আছে? তো এখানে আমরা কতটুকু আলাপ করেছি? রিসিভেবল ক্রেডিট পলিসি নিয়ে আলাপ করেছিলাম, এন্ড ক্রেডিট পলিসির ক্ষেত্রে কি কি বলেছিলাম? যে তিনটি বিষয় কি কি বলে তো? ক্রেডিট পলিসি সম্পর্কে তিনটি বিষয় বলেছিলাম, কি কি? ক্রেডিট স্ট্যান্ডার্ড, তারপরে ক্রেডিট টার্মস, আর একটা কি? কালেকশন এফোর্ট। মনে নাই? আজকে আমরা নেচার অফ ক্রেডিট পলিসি নিয়ে শুরু করব। নেচার অফ ক্রেডিট পলিসির মধ্যে দেখব কি কি বিষয়। ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল ক্রেডিট পলিসি। তো গতকাল আমরা এগুলি আলাপ করেছিলাম, আজকে এখান থেকেই আবার শুরু করছি। Investment in receivable. Receivable already you know, when we sell on credit, then receivables created, or in other term it is called debtors. আমরা যখন বাকিতে বিক্রি করি ওই পার্টিকে বলা হয় ডেটর, এবং আমরা যে বাকিতে বিক্রি করলাম এটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ভাষায় বলা হয় রিসিভেবলস। তো এই ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল বলতে হাউ মাচ উই উইল ইনভেস্ট ইন রিসিভেবল, তো মানে কি পরিমাণ আমরা ক্রেডিট সেল করব বা বাকিতে বিক্রি করব। তো সেটা আমরা কিভাবে বের করব, যে একটি ফার্মের কি পরিমাণ ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল রয়েছে সেটি আমরা জানবো কিভাবে? কারণ এটি তো সরাসরি ব্যালেন্স শিটের কোথাও লেখা থাকে না, ব্যালেন্স শিটে সেল লেখা থাকে। তো এই কারণে আমরা এটা বের করার একটা ওয়ে হলো ভলিউম অফ ক্রেডিট সেল জানতে হবে। তার মানে কি পরিমাণ আমাদের বাকিতে বিক্রি রয়েছে সেটি জানতে হবে। আর সেকেন্ডলি জানতে হবে কালেকশন পিরিয়ড। অন অ্যান অ্যাভারেজ আমাদের এটি কালেকশন হতে কত সময় লাগে, কারণ আফটার ক্রেডিট সেল উই নিড টু রিকভার ইট or we need to collect it after a few time. তো এখন বিক্রি করলাম আজকে, সময় দিলাম 30 দিন পরে আপনারা পেমেন্ট করবেন, তাহলে এখানে কালেকশন পিরিয়ড বলতে 30 দিন। আরেকটা পার্টিকে হয়তো আমরা বিক্রি করলাম আজকে, তাদেরকে সময় দিলাম 25 ডেজ, আর একটা পার্টিকে সময় দিলাম 35 ডেজ। তো এরকম বিভিন্ন পার্টিকে তো বিভিন্ন আমরা সময় দিব তাদের পেমেন্টের জন্য। তো এখন এই অন অ্যান অ্যাভারেজ এই সবগুলিকে যদি আমরা অ্যাভারেজ করি, একটি কালেকশন পিরিয়ড পাবো, যে আমরা কত সময় এই ক্রেডিট সেল করলে সেটা আবার কালেকশন করতে পারি। তো দ্যাট ইজ কল্ড কালেকশন পিরিয়ড। তার মানে বিভিন্ন পার্টিকে টোটাল যে টাইমটা আমরা দিয়েছি তার একটা অ্যাভারেজ কালেকশন টাইম। অ্যান্ড ভলিউম অফ ক্রেডিট সেলস বলতে আমরা কি পরিমাণ আমরা সেল করলাম এবং এই সেলসের মধ্যে কতটুকু ক্যাশ সেল আর বাকিটা হলো ক্রেডিট সেল। টোটাল সেলসের মধ্যে তোমাকে যদি বলা হয় 10% ক্যাশ সেল, তার মানে হলো 90% ক্রেডিট সেল, অথবা সরাসরি আমরা বলতে পারি 90% ক্রেডিট সেল। আর যদি ক্যাশ সেলের পরিমাণ বলে দিই তাহলে তুমি বাকিটা, ক্যাশ সেলটা বাদ দিয়ে বাকিটা হলো ক্রেডিট সেল। কারণ ইন বিজনেস ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য সেলস আর অন ক্রেডিট, যেহেতু আমরা জানি বিজনেস ওয়ার্ল্ডে মোস্ট অফ দ্য সেলস আর অন ক্রেডিট, বেশিরভাগটাই হলো বাকিতে বিক্রি। তাহলে বাকিতে বিক্রি হলে 100% হতে পারে বা একটু কম হতে পারে, তার মানে 90% 80% হলো ক্রেডিট সেল। তাহলে বাকিটা কি? বাকিটা হলো ক্যাশ সেল, মানে ক্যাশে আমরা বিক্রি করেছি। তো ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে এই দুইটি বিষয় জানা দরকার। কি কি? ভলিউম অফ ক্রেডিট সেল আর একটি হলো কালেকশন পিরিয়ড। এখন এই দুইটি জানলে তারপরে আমরা বের করব কিভাবে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, সেটি হলো ডিসিপি বা ডেটর্স কালেকশন পিরিয়ড। মনে আছে?
ডিসিপি ইকুয়াল টু কি ছিল বলো তো? ডিসিপি একটা ফর্মুলা শিখেছিলাম না? কি বলতে পারবে? হুম, মনে আছে? এই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এটা স্যার জি পড়াইছিলেন স্যার। মনে হয়। এই যে একটা ফর্মুলা শিখেছিলাম আমরা, এই ফর্মুলার মধ্যেই দেখো ডিসিপি ইকুয়াল টু অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই সেলস বাই 360, মানে পার ডে সেলস। তো এখন এই ফর্মুলাটা আমরা আগেই জানি। তো এখন যদি আমরা ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল বের করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাদের এই যে অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছে, এই অ্যাকাউন্ট রিসিভেবলকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলেই আমরা পেয়ে যাব কি রিসিভেবল। এখানে ডিসিপি বলতে আমাদের এই যে কালেকশন পিরিয়ড, তো কালেকশন পিরিয়ড তুমি যদি ডিসিপির এখানে বসাও, আর এই সেলসের পরিমাণ এখানে যদি বসাও, এবং এই অ্যাকাউন্ট রিসিভেবলকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আমরা ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই বিষয়টি বের করতে পারি যে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কি পরিমাণ রয়েছে। আর ক্রেডিট পলিসি তো আমরা আগে আলাপ করেছি, গত ক্লাসে বলেছি যে ক্রেডিট পলিসি বলতে আমরা তিনটি বিষয়কে হাইলাইট করি। কি কি? ক্রেডিট স্ট্যান্ডার্ড, কাদেরকে আমরা বাকিতে সেল করব, উই নিড টু সেট স্ট্যান্ডার্ড। এন্ড ক্রেডিট টার্মস, ক্রেডিট টার্মস কি হবে সেটাও আমাদের সেট করতে হবে। আমাদের সময় বেশি দিব, কম দিব, কিভাবে কি তাদেরকে সময় দিব, সেটি ক্রেডিট টার্মসের মধ্যে ইনক্লুডেড। এন্ড কালেকশন রিপোর্ট আমরা বলেছিলাম যে তাদেরকে সেল করার পরেই শেষ না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? উই নিড টু রিমাইন্ড, তাদেরকে রিমাইন্ডার দিতে হবে যে আপনাদের কাছে আমাদের একটি ডিউ রয়েছে, সেটি পেমেন্ট করার কথা, যাতে করে তারা ভুলে না যায় এবং টাইমলি পেমেন্ট করতে মিস না করে। তো এই বিষয়টি হলো ক্রেডিট পলিসির পার্ট। বুঝছো কি? জি স্যার। ওকে, তাহলে আমরা সামনে আগাই। অপটিমাম ক্রেডিট পলিসি দেখতে এবার আমরা। অপটিমাম ক্রেডিট পলিসি, অপটিমাম ক্রেডিট পলিসি বলতে কি বোঝায় সেটি আমরা কিভাবে বের করব? তো সর্বোচ্চ ঋণ নীতি না? জি, অপটিমাম সর্বোচ্চ ঋণ নীতি, অপটিমাইজ তো সর্বোচ্চ ঋণ নীতি। বাংলা বলবে না, বাংলা আমাদের জানার দরকার নেই। অপটিমাম ক্রেডিট পলিসি বলতে আমরা কি বুঝবো সেটা আমরা আলাপ করছি। বাংলায় কি বলে সেটা দিয়ে তুমি কি করবে? বাংলা কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, আমি জিজ্ঞেস করব না, তুমি জবের ভাইভাতে গেলে জিজ্ঞেস করবে না, তুমি চাকরি করলে জিজ্ঞেস করবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। তো তুমি শুধু শুধু জটিল করতেছো কেন? তুমি অপটিমাম ক্রেডিট পলিসি কি সেটা শিখবে। তার মানে হোয়াট উইল বি দ্য ক্রেডিট পলিসি দ্যাট উইল ম্যাক্সিমাইজ আওয়ার ওয়েলথ। বিজনেসের অবজেক্টিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন ইন দ্য শর্ট টার্ম এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইন দ্য লং রান। এখন এই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য, এই অবজেক্টিভ অ্যাচিভ করতে হলে আমাদের কোন ধরনের ক্রেডিট পলিসি অ্যাপ্লিকেবল হবে, সেটাই হলো অপটিমাম ক্রেডিট পলিসি। মানে অপটিমাম ক্রেডিট পলিসি ইজ দ্যাট পলিসি হুইচ enhance or which increase the wealth maximization, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে এনশিওর করবে। যেই ক্রেডিট পলিসি সেটাই হলো অপটিমাম। অপটিমাম বলতে এখানে বেশি না এবং কমও না, হোয়াট ইজ আওয়ার এক্সপেক্টেড। তো এখন সেটি আমরা কিভাবে বের করব, এটা হলো প্রশ্ন। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ হলো এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল প্রফিট।
ইনক্রিমেন্টাল প্রফিটকে এস্টিমেট করতে হবে। ইনক্রিমেন্টাল প্রফিট বলতে কি বোঝায়, আমাদের কোম্পানির কারেন্ট প্রফিট কত, মনে করো এবছর আমরা কত প্রফিট করলাম, এখন আমরা যেই ক্রেডিট পলিসি বর্তমানে রয়েছে সেই পলিসিতে আমরা প্রফিট করলাম মনে করো 50 লাখ টাকা। এখন এই পলিসিটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তার মানে এক্সপেক্টেড ক্রেডিট পলিসি, যে পলিসিতে আমরা শিফট হতে চাই, সেই পলিসিতে শিফট হতে চাই কেন, কারণ তাহলে আমাদের সেলস বাড়বে, প্রফিট বাড়বে। তাহলে ওই পলিসিতে শিফট করলে আমাদের প্রফিট কি পরিমাণ হবে, তাহলে এখন হচ্ছে 50 লাখ, আর একটা ফোরকাস্ট করলাম যে পলিসি চেঞ্জ করলে আমাদের প্রফিট হবে 60 লাখ। তাহলে এই যে ডিফারেন্স কত, 10 লাখ, এটা কি বলা হয় ইনক্রিমেন্টাল প্রফিট। তার মানে প্রফিট ইন কারেন্ট পলিসি এন্ড প্রফিট ইন ফোরকাস্টেড পলিসি, এই দুইটা পলিসির মধ্যে যে প্রফিটের ডিফারেন্স সেটাই হলো ইনক্রিমেন্টাল প্রফিট। সেটা এস্টিমেট করতে হবে। এস্টিমেশন বলতে আগে থেকে আমরা এটা ফোরকাস্ট করে ক্যালকুলেট করব যে বর্তমানে কত হচ্ছে এবং এই ক্রেডিট পলিসি চেঞ্জ করলে কত হবে। ফার্স্ট স্টেজের কাজ হলো এটা। সেকেন্ড স্টেজের কাজ হলো এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কিভাবে বের করতে হয় এটি তো আমরা একটু আগে আলাপ করলাম, ওই ফর্মুলা দিয়ে বের করতে হয়। তো এখানেও আমরা দেখব যে কারেন্ট পলিসিতে আমাদের ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত, এবং এই পলিসি যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল কত হবে সেটি বের করব। তারপরে যেটি আমরা করব এস্টিমেশন অফ ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন। ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন কিভাবে বের করব, যে প্রথম ফার্স্ট স্টেজে 1 নম্বরে যেটি আমরা করলাম আর 2 নম্বরে যেটি আমরা করলাম, প্রথমটা হলো প্রফিট আর 2 নম্বরেরটা হলো ইনভেস্টমেন্ট। 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর, তাহলে যেটি পাবো সেটি হলো ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ডিভাইড করলে আমরা ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন পেয়ে যাব। এটা বের করলাম। তারপরে আমরা কি করব, কম্পারিজন করব। কিসের কম্পারিজন, অফ ইনক্রিমেন্টাল রেট অফ রিটার্ন, মানে 3 নম্বরে যেটি বের করলাম, উইথ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেটের সাথে আমরা এই আইআরআর এটা কম্পেয়ার করব। তার মানে আমরা কত চাচ্ছি আর কত পাচ্ছি, এই দুইটা কম্পেয়ার করে আমরা ডিসিশন নিব লাস্টে যে আমাদের অপটিমাম ক্রেডিট পলিসি কোনটা হবে, যেখানে আইআরআর ইকুয়াল টু আরআরআর হবে। তার মানে কি, আমরা যেটা চাচ্ছি সেটা যদি পাই, এই চাওয়া পাওয়া যদি সমান হয়, সেটাই হলো অপটিমাম ক্রেডিট পলিসি। এখন আমরা চাচ্ছি কত, মানে রিকোয়ার্ড মানে তো আমরা কত চাচ্ছি, এখানে ইনভেস্ট করে আমাদের রিটার্ন কত হবে, ক্রেডিট পলিসি চেঞ্জ করে ধরলাম 15% আমরা চাচ্ছি, আর এই ক্যালকুলেশনগুলি করে দেখলাম যে হ্যাঁ 15%ই আসে, তাহলে এটা কি, এই ক্রেডিট পলিসিটা হবে অপটিমাম ক্রেডিট পলিসি। যদি এরকম হয় আমরা চাচ্ছি 15% আর ক্যালকুলেট করে দেখলাম আমাদের আসলো 12%, তাহলে আমরা বলবো যে না, আমরা এই পলিসি চেঞ্জ করলে তাতে আমাদের অপটিমাম হয় না, কারণ আমরা যা চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারি না। তো যদি এরকম হয় যে এর চেয়ে বেশি আসে, 15 চাচ্ছি কিন্তু পলিসি চেঞ্জ করলে আমাদের আসে 16, 17, তার মানে কি, এটা অপটিমাম বলবো। কারণ কি, যে এটা ইকুয়াল টু আর এর চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে এটা অপটিমাম ক্রেডিট পলিসি, কিন্তু এর চেয়ে কম যদি হয় তাহলে সেটা আর অপটিমাম হবে না। বুঝছো, স্টেজগুলি বুঝছো এখানে? জি স্যার, জি স্যার। হুম। এখন প্রশ্ন হলো এই ক্যালকুলেশনগুলি এগুলি কোথায় করব, বা অপটিমাম ক্রেডিট পলিসি এটি কোথায় আমরা অ্যাপ্লাই করব, এটি কোথায় দরকার হবে, এটি একটা ফার্মে কিভাবে এটা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আগেই আমরা ফার্স্ট ক্লাসে আমরা আইডিয়া দিয়েছিলাম যে টোটাল বিষয়টি হলো যে ফার্ম কিভাবে ক্রেডিট সেল করবে সে সেই বিষয়ের সাথে রিলেটেড। তার মানে তুমি তোমার বিজনেসে বাকিতে বিক্রি করবে, এখন যাচ্ছে না তাই তুমি বাকিতে বিক্রি করেই যাচ্ছ,
এবং একটি সময় আর রিকভারি হলো না, বিজনেস বন্ধ হয়ে গেল, এরকম যাতে না হয় এজন্য এই ক্যালকুলেশনগুলি, এই প্ল্যানগুলি তোমাকে বলা হচ্ছে। তুমি এগুলি শিখলে তুমি এরকমের একটা সিচুয়েশনে পড়বে না যে তুমি আজকে বিজনেস শুরু করলে আর লোকজনকে বাকিতে দিয়ে প্রোডাক্ট একটা সময় গিয়ে আর রিকভারি হচ্ছে না, কেউ টাকা পয়সা দিচ্ছে না, তখন ব্যবসা বন্ধ করে দিয়ে আবার অন্য ব্যবসার চিন্তা করো। তো এই রকমের পরিস্থিতি যাতে না হয় সে কারণেই মূলত আমাদের এই ক্রেডিট পলিসি। তো এক্ষেত্রে আমরা কোনো ক্রেডিট পলিসি যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কি? যে টার্গেট তো আমাদের বিজনেসের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হলে যে তোমার সেলস বাড়াতে হবে, আর সেলস বাড়ানোর জন্য তোমার যারা কাস্টমার রয়েছে তাদেরকে বাকিতে দিলে তো তারা বেশি কিনবে, এটাই স্বাভাবিক। এখন তুমি যদি বলো যে এক সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, তাহলে আবার অনেকেই কিনবে না। তুমি যদি বলো 2 মাস পরে দিবেন, অনেকে আবার কিনবে। এখন এই 2 মাস পরে সবাইকে যদি এই সুযোগ দাও তাহলে অনেক কাস্টমারই পাবে যারা তোমার কাছ থেকে বাকিতে নিবে। এখন তুমি চিন্তা করলে আমরা আরো সেলস বাড়াতে চাই, তাহলে কি করব? তাহলে 2 মাসের পলিসি চেঞ্জ করে আমরা কি করলাম, 6 মাস করে দিলাম। যে সবাইকে বললাম যে আমাদের এখান থেকে কিনলে এখন থেকে 6 মাস পরে পেমেন্ট করার সুযোগ পাবেন। তাহলে দেখবে কাস্টমার আরো বেড়ে গেছে, কারণ এখন তো আর টাকা দিতে হচ্ছে না, 6 মাস পরে দিতে হবে, তাহলে সবাই বাকিতে কিনবে। তো এটা হলো পলিসি চেঞ্জ। তার মানে 2 মাসের কালেকশন পিরিয়ড থেকে পলিসি চেঞ্জ করে আমরা 6 মাস দিলাম। এই পলিসি চেঞ্জের কারণে সেলস কি পরিমাণ বাড়লো এবং আমাদের প্রফিট কি পরিমাণ বাড়লো, এটা আগে থেকে তুমি ক্যালকুলেট করে এই নিয়মে এখানে যে স্টেজগুলি আমরা বললাম, তুমি আগে থেকেই এই বের করে তুমি ডিসিশন নিতে পারবে যে আমরা 2 মাস থেকে 6 মাসের বাকিতে বিক্রি এই পলিসিতে আমরা যেতে পারি কিনা। যেতে পারি কিনা বলতে এখান থেকে আমাদের প্রফিট হয় কিনা অথবা অপটিমাম ক্রেডিট পলিসি এটা হয় কিনা। তো এটি বের করে দেন ইউ ক্যান ডিসাইড যে আমরা ওই 2 মাসেই থাকবো নাকি কাস্টমারদেরকে 6 মাসের এই সুযোগ দিব পেমেন্টের। তো এটা হলো লাস্ট পার্ট যেটি বললাম, অপটিমাম ক্রেডিট পলিসি হলো আইআরআর ইকুয়াল টু আরআরআর। এটা যেখানে সমান হবে সেটাই হলো অপটিমাম ক্রেডিট পলিসি। তো আমরা চিন্তা করব যে আমরা যেটা চাচ্ছি তার চেয়ে যদি বেশি পাই, ওকে ফাইন, আর অ্যাটলিস্ট সমান পেলেও আমরা এটাকে অপটিমাম বলবো এবং সেখানে পলিসি শিফট করতে পারি বা চেঞ্জ করতে পারি। আর যদি দেখি যে না, যা চাচ্ছি তা আর পাচ্ছি না, তাহলে বলবে যে না, 6 মাসের সুযোগ দেওয়ার দরকার নেই, 2 মাসের মধ্যেই থাকি, সেলস যা আছে সেটাই ভালো। কারণ সেলস বাড়াতে গিয়ে যদি উল্টো হয় সেটা তো আর আমরা চাচ্ছি না। ওকে, সবাই বুঝছো? বুঝ নাই? শাওন? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। জি। ক্রেডিট পলিসির মধ্যে 3টে বিষয় তো আমরা আগেই বলেছি। 3টে বিষয় কি কি? ক্রেডিট স্ট্যান্ডার্ড, ক্রেডিট টার্মস, কালেকশন পলিসি। এখন এই 3টাকে একটু ডিটেলসে এবার দেখব। প্রথমে ক্রেডিট স্ট্যান্ডার্ড, এটি গত ক্লাসে আমরা বলেছিলাম শর্টলি। তো সেটাই আবার আলাপ করছি আমরা একটু ডিটেলসে, যে ক্রেডিট স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝায়। দেখো, credit standards are the criteria which a firm follows in selecting customers for the purpose of credit extension. তার মানে যেই স্ট্যান্ডার্ড ফলো করে আমরা কি করব, ক্রেডিট এক্সটেনশন। তো মানে বাকিতে ক্রেডিট সেলস, ক্রেডিট এক্সটেনশন এগুলি সব বাকিতে বিক্রি মিন করা হচ্ছে। তো এখন এইটা স্ট্যান্ডার্ডটা কি হবে সেটা আমাদের প্রথমেই সিলেক্ট করতে হবে। The firm may have tight or loose credit standard. টাইট পলিসি হতে পারে আবার লুজও হতে পারে। টাইট বলতে আমরা আজকে বিক্রি করলাম, বেশি সময় দিব না, 1 সপ্তাহের মধ্যে এটা কালেকশন করতে হবে। কাস্টমারদেরকে বললাম যে 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট করতে হবে, যদি কিনতে চান কিনেন, না হলে না কিনেন। এটা হলো টাইট ক্রেডিট পলিসি। আর লুজ ক্রেডিট স্ট্যান্ডার্ড
লুজ তো আমরা মানে সময় বেশি দিলাম, বললাম ঠিক আছে কিনেন, 1 মাসে পেমেন্ট করবেন, আর যদি না পারেন 45 দিন আর একটু সময় বেশি দিলাম, এর মধ্যে আপনাকে করতেই হবে। তো এই ধরনের সময় বেশি দেওয়া মানে কি লুজ ক্রেডিট স্ট্যান্ডার্ড। তো এখানে আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিষয়টি দেখব, যে স্ট্যান্ডার্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত সেটি আমরা দেখব, আর ডিফল্ট রেট কত। কারণ আমরা সময় যত বেশি দিচ্ছি, তো এই কাস্টমাররা কি আসলে পেমেন্ট করতেছে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। এবং যদি কেউ ফেল করে পেমেন্টের, ডিফল্ট বলতে কি, যদি পেমেন্ট কেউ ফেল করে, বাকিতে কিনেছে কিন্তু আর ফেরত দিল না, দ্যাট ইজ কল ডিফল্ট, সেই রেটটা কত। তার মানে আমাদের 100 জন কাস্টমার থাকলে এর মধ্যে কতজন কাস্টমার আমাদের পেমেন্ট ফেল করছে, সেই রেটটা আমাদের বের করতে হবে। মানে 100 জন কাস্টমারের মধ্যে যদি আমরা পাই যে 90 জন টাইমলি পেমেন্ট করে দিয়েছে, 10 জন এদের কোনো খবর নাই, এদেরকে নক করেছি বারবার কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেটি হলো, তেমন 10 জন হলো ডিফল্ট, 10% ডিফল্ট রেট। তো এরকম ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই বিষয়টি দেখব যে কালেকশন পিরিয়ড অন অ্যান অ্যাভারেজ কত এন্ড ডিফল্ট রেট কত, এটি আমাদের দেখতে হবে। তো এটি দেখার পরে আমরা কি করব, কাস্টমার ক্যাটাগরি করব। তারপরে কাস্টমার ক্যাটাগরি বলতে কাস্টমারদেরকে রেটিং করব, যে গুড, ব্যাড, মার্জিনাল, কোন ধরনের কাস্টমার আমার কাছে বাকিতে কিনতে চাচ্ছে, এখন একে বাকিতে বিক্রি করব কিনা, এই জন্য এটা ক্যাটাগরাইজ করতে হবে। কাস্টমার ক্যাটাগরি কিভাবে করব আমরা, যে বললাম গুড কাস্টমার বা গুড অ্যাকাউন্ট, ব্যাড অ্যাকাউন্ট, মার্জিনাল অ্যাকাউন্ট। তো এটি তো আমরা আগেই বলছিলাম 5C দেখে এগুলি ক্যাটাগরাইজ করব, এবং তারপরে আমরা ক্রেডিট স্কোরিং করব। স্কোরিং বলতে কোন ধরনের কাস্টমারের স্কোর কত। যদি আমরা 5 স্কোরিং ধরি, তার মানে যেসব কাস্টমারের 5 out of 5, তার মানে খুব ভালো স্কোর, এদেরকে দেওয়া যায়। আউট 5 এর মধ্যে 2, তেমন তার স্কোর কম, তাকে বাকিতে বিক্রি করা যাবে না। তো এরকম স্কোরিং করতে পারি আমাদের ডিসিশন নেওয়ার সুবিধার্থে। এরপরে আসি আমরা ক্রেডিট টার্মস। ক্রেডিট টার্মস এর মধ্যে কি কি থাকে, দুটি বিষয়, ক্রেডিট পিরিয়ড এবং ক্যাশ ডিসকাউন্ট। যে আমরা শিখেছিলাম যে টার্মসগুলি কিভাবে লিখতে হয়, মনে আছে কিভাবে লিখতে হয়, যে এরকম থাকে 210 নেট 30, এরকম থাকে, মনে আছে? এটার মানে কি বলতো? না স্যার, মনে নাই স্যার। স্যার 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবে, আর না হয়তো 30 দিনের মধ্যে দিতে হবে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা কি বললাম যে 210 নেট 30, এর মানে তো তোমরা বললে 2 হলো ডিসকাউন্ট পার্সেন্টেজ, 10 হলো ডিসকাউন্ট পিরিয়ড, আর 30 হলো ক্রেডিট পিরিয়ড। এগুলিকে বলা হয়, কি বলা হয়, ক্রেডিট টার্মস। এখন এখানে ক্রেডিট টার্মস এর মধ্যে আমরা দুটি বিষয় দেখব, যে ডিসকাউন্ট কম দিব না বেশি দিব, মানে 2%, 3%, 4%। 2% দিলাম, তো এটাকে যদি আমরা বাড়িয়ে দেই, মনে করো 4% করে দিলাম, তাহলে কাস্টমাররা আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করবে, বেশি ডিসকাউন্টের জন্য বেশি কিনবে, এটি হতে পারে। তো আরেকটা হলো ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড মানে 30 থেকে যদি আমরা 60 করে দেই, তাইলে কি হবে, যে যারা বাকিতে আজকে কিনবে তারা 2 মাস সময় পাবে পেমেন্ট করার জন্য।
যদি আমরা আরো বেশি বাড়িয়ে দিই, মনে করো 75 ডেজ করে দিই, কিন্তু আরো বেশি সময় পাবো। তার মানে আমরা কি পরিমাণ দিব এটা ডিপেন্ড করে আমাদের পলিসির উপর। তো এটা কম বেশি দিলে কি হবে? কম বেশি দিলে কাস্টমাররা অ্যাট্রাক্ট ফিল করবে বেশি দিলে, আর কম দিলে তো কাস্টমাররা বেশি আসবে না। তো আমরা যখন সেলস বাড়াতে চাই তখন আমাদের ক্রেডিট টার্মস এর দিকে আমাদের নজর দিতে হবে, এবং কত আমরা দিব সেটা ডিপেন্ড করবে আমরা বেশি দিব না কম দিব। বুঝছো? এই বুঝছো কি? জি স্যার। সবাই শুনতে পাচ্ছে না? স্যার আদান দিচ্ছে তো অনেক জায়গায়, মনে হয় অনেক জায়গায় শুনতে পাচ্ছি না, আমি তো একটু আগে শুনতে পাই না স্যার কি বলছেন। আচ্ছা, তো ক্রেডিট টার্মস, তারপরে আমরা দেখব কালেকশন পলিসি। কালেকশন পলিসির ক্ষেত্রে আমরা একটু ডিটেলসে দেখি যে কি কি করব। তো সেক্ষেত্রে উই নিড টু মেনটেইন আ রেগুলারিটি অফ কালেকশন। তার মানে বিক্রি বাকিতে করে দিলাম আর কোনো খোঁজ খবর রাখলাম না, এরকম যাতে না হয়, এবং টাইম টু টাইম খোঁজ খবর রাখা, আপডেট নেওয়া। সেকেন্ডলি, ক্লারিটি অফ কালেকশন প্রসিডিউর, কিভাবে আমাদের কালেকশন মানে পেমেন্ট করবে সেগুলি ডিটেলস আগে থেকে বলা থাকবে। রেসপন্সিবিলিটি ফর কালেকশন অ্যান্ড ফলো আপ, অ্যান্ড কেস বাই কেস অ্যাপ্রোচ। তো আমরা যেটি বলছিলাম, রেসপন্সিবিলিটি ফর কালেকশন অ্যান্ড ফলো আপ, কেস বাই কেস অ্যাপ্রোচ, ক্যাশ ডিসকাউন্ট ফর প্রম্পট পেমেন্ট, এই বিষয়গুলি আমরা কালেকশন পলিসি অ্যান্ড প্রসিডিউরের ক্ষেত্রে দেখব। তো আবারও বলছি, খেয়াল করো এখানে কি কি বিষয় দেখব। রেগুলারিটি অফ কালেকশন দেখব, যে কালেকশন যাতে রেগুলারলি থাকে, মানে যেগুলি আমরা ক্রেডিট সেল করলাম, তো 30 দিন পরে পেমেন্ট করার কথা, 30 দিন পরেই যাতে এটা কালেকশন হয়, এই রেগুলারিটি মেনটেন করা। ক্লারিটি অফ কালেকশন প্রসিডিউর, কিভাবে পেমেন্ট করবে তাদেরকে আগে থেকেই বলে দেওয়া, চেকের মাধ্যমে নাকি ব্যাংকে দিবে, আমাদের অফিসে এসে দিবে নাকি আমাদের অ্যাকাউন্টে জমা দিবে, এগুলি ক্লিয়ারলি আগে থেকেই বলে দেওয়া থাকতে হবে। রেসপন্সিবিলিটি ফর কালেকশন অ্যান্ড ফলো আপ, তার মানে আমাদের অফিসের একজন অফিসার এই দায়িত্ব পালন করবে, এবং তাকে অ্যাসাইন করে দিতে হবে যে সে যাতে এগুলি খোঁজ খবর নেয় এবং টাইম টু টাইম আপডেট নেয়, কবে পেমেন্ট করছে বা কবে দিতে হবে এগুলি রিমাইন্ডার দেয় ফোন করে। তো এগুলি রেসপন্সিবিলিটি কাউকে অ্যাসাইন করে দিতে হবে, সে কি করবে, খোঁজ খবর নেবে, ফলো আপ নেবে। দেন কেস বাই কেস অ্যাপ্রোচ, এবং প্রতিটি কেসকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে, কারণ কোনোটি যাতে আমাদের ডিফল্ট না হয়। এন্ড ফাইনালি, ক্যাশ ডিসকাউন্ট ফর প্রম্পট পেমেন্ট, কখনো কখনো আমরা এরকম করতে পারি যে ডিসকাউন্ট একটু বাড়িয়ে দিলাম, যে আপনারা এই 30 দিন পরে পেমেন্ট করার কথা, সে পেমেন্ট হয়তো করলো না, আরো 1 সপ্তাহ হয়ে গেল পেমেন্ট করলো না, তখন তাদেরকে আমরা এভাবে অফার দিতে পারি যে এই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি পেমেন্টটা করে দেন, আমাদের এখানে একটা অফার আছে যে আপনি আরো এক্সট্রা 2% ডিসকাউন্ট পাবেন। তখন এই কাস্টমাররা আরো বেশি এনকারেজড হবে যে টাইমের মধ্যে পেমেন্ট করে দেয়া। দ্যাট ইজ দ্য ক্যাশ ডিসকাউন্ট ফর প্রম্পট পেমেন্ট, যে এখনই পেমেন্ট করে দিব তাহলে এখন আরো বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। তো দিস ইজ দ্য ওয়ে হাউ উই ক্যান মেনটেন দ্য রেগুলার কালেকশন। তো কালেকশন পলিসি অ্যান্ড প্রসিডিউরের মধ্যে এগুলি আমাদের চিন্তা করতে হবে। বুঝছো? বুঝছো কি? এই সবাই শুনতেছো? স্যার আমি আছি লাইনে স্যার, বাকিদের কথা বলতে পারি না। শাওন, আরমান, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো
না বুঝলে বলো বা প্রশ্ন থাকলে বলো। আমাদের ফার্স্ট পার্ট শেষ করলাম, সেকেন্ড পার্ট হলো ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং শুরু করব, তার আগে এখানে প্রশ্ন থাকলে বলো। স্যার এই চ্যাপ্টারটা আমাদের একটু স্যার এই গ্রুপে দিয়ে দিন স্যার। জি, তো ফ্যাক্টরিং হলো সেকেন্ড পার্ট। এখানে দুইটা আমরা প্রথমেই বলেছিলাম যে চ্যাপ্টারের দুইটা পার্ট, একটি হলো রিসিভেবল আর একটি হলো ফ্যাক্টরিং। রিসিভেবলের মধ্যে আমরা এতক্ষণ যা পড়লাম তো এইগুলি ছিল, এবং ফ্যাক্টরিং হলো সেকেন্ড পার্ট। ফ্যাক্টরিং কি এটি এবার আইডিয়া নিব আমরা। Factoring may be defined as a contract between the suppliers of goods and services and the factor under which, তো এখানে ফ্যাক্টরিং সম্পর্কে একটা এক্সাম্পল দেই তোমাকে সহজ করে, যে অ্যাকাউন্ট রিসিভেবল যেগুলি তোমার রয়েছে, মনে করো 10 লাখ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল তোমার রয়েছে, যেগুলি কালেকশন হবে 2 মাস পরে। এই 2 মাস পরে কালেকশন যেহেতু হবে, তো এখন এই 2 মাস পর্যন্ত তুমি বসে থাকবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু ক্যাশ এখনই দরকার, তাহলে কি করবে? 2 মাস পরে কাস্টমাররা পেমেন্ট করবে 10 লাখ টাকা, কারণ তুমি সময় দিয়েছো 2 মাস, কিন্তু এখনই তোমার ক্যাশ দরকার হচ্ছে। তাহলে তুমি কি করতে পারো? তুমি ফ্যাক্টরিং করতে পারো। ফ্যাক্টরিং কি? তুমি এই অ্যাকাউন্ট রিসিভেবল গুলি কি করবে? সেল করে দিবে ফ্যাক্টরের কাছে। ফ্যাক্টর হলো আরেকটি ইনস্টিটিউশন, আরেকটি বিজনেস ফার্ম, যারা এগুলি কিনে থাকে। কি কিনবে? অ্যাকাউন্ট রিসিভেবল কিনবে তোমার কাছ থেকে। কেন কিনবে? তার লাভ কি? তার লাভ হলো যে তুমি যে 10 লাখ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল তাকে সেল করে দিচ্ছ, তাহলে তোমাকে তো আর সে 10 লাখ টাকাই দিবে না, সে একটু কম দিবে, মনে করো 20% বাদ দিয়ে তোমাকে পেমেন্ট করবে, আর বাকিটা হলো তার থাকবে। কিন্তু তুমি ক্যাশ পেয়ে গেলে তার কাছ থেকে ইনস্ট্যান্টলি, এবং 2 মাস যখন ম্যাচিউরড হয়ে যাবে, তখন ওই ফ্যাক্টর যার কাছে বিক্রি করে দিয়েছো, সে কি করবে? ওই কাস্টমারদের কাছ থেকে এটা কালেকশন করে নিবে 10 লাখ ফুল, আর তোমাকে দিয়েছে 20% লেস করে, সেটি তো আগেই পেমেন্ট করে দিয়েছে, আর তাহলে 20% ওই ফ্যাক্টরের থাকলো। তো এই যে প্রসেস, এটা কি বলা হয়? ফ্যাক্টরিং। তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ফ্যাক্টরিং ইজ দ্য প্রসেস অফ outright sale of account receivables to the factor. আউটরাইট সেল বলতে যেই সেল করার পরে আর ফেরত নেওয়া যায় না, সেটিকে বলে আউটরাইট সেল। ইউ গট দি পয়েন্ট? আউটরাইট বলতে কি বোঝায়? মনে করো দান করলে ফেরত নেওয়া যায় না, সম্প্রদান কারক আমরা পড়েছি না এরকম, তো এরকমের যেই অ্যাকশনগুলি করার পরে আর ফেরত নেওয়া যায় না, মানে আর রিভার্স করা যায় না, সেটিকে বলে আউটরাইট সেল। করে দিয়েছি, বলে দিলাম যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। অনেক জায়গায় বলে দেয়, দেখবি যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তো ওয়ান সেল ক্যান নট বি রিটার্ন ব্যাক, এরকম লেখা থাকে। তো এখন এটার মানে কি? এই ধরনের সেলকে বলা হয় আউটরাইট সেল। আর যদি এরকম হয় যে সেল করলাম, সমস্যা হলে ফেরত দিয়েন, ওটা আউটরাইট সেল না, ওটা হলো সেল। তাহলে সেল এবং আউটরাইট সেলের মধ্যে তফাৎ আছে। তো এখন ফ্যাক্টরিং হলো সেলিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল বলবো না, এটা হলো আউটরাইট সেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল সেল করে দিয়েছি, এখন ফ্যাক্টর এটা কালেকশন করে নিবে, এটা আর আমার কাছে ফেরত দিতে পারবে। তো দিস ইজ কল্ড আউটরাইট সেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড টু দ্য ফ্যাক্টরস। ফ্যাক্টরস কি করবে? ফ্যাক্টরস এটা টাইমলি আদায় করে নিবে। যদি আদায় না হয়, না হলে সে বুঝবে আমাদের আর কোনো লায়াবিলিটি থাকলো না। তাহলে এখানে আমরা যে সেল করে দিলাম, আমাদের সুবিধাগুলি কি কি হলো? যে আমরা ইমিডিয়েটলি ক্যাশ পেয়ে গেলাম। আর অসুবিধার মধ্যে যে আমরা তো 20% বা একটা সার্টেন পার্সেন্টেজ আমরা পেমেন্ট করলাম, যে কেটে রাখলো, সেটা হলো আমাদের এখানে কস্ট। আর বেনিফিট হলো যে আমরা ক্যাশ ইমিডিয়েটলি পেয়ে গেলাম, যেটি আমাদের 2 মাস পরে পাওয়ার কথা ছিল। এই সিস্টেমটাকে বলা হয় ফ্যাক্টরিং। বুঝছো?
এই বুঝছো কি? জি স্যার, আমি বুঝছি স্যার। আচ্ছা, স্যার একটু রেকর্ডিং গুলো একটু দিয়েন স্যার, আমি পড়তে পড়া শুরু করে দিন স্যার। তাহলে স্যার আপনি আমার এগুলা দিতে বাধ্য হন স্যার এবার। জি ইনশাল্লাহ সবাইকেই তো আমি দিতে চাই। জি স্যার, আমি স্যার ঠিক মতো পড়তেছি, যাতে স্যার আপনি স্যার আমার 80-র উপরে দিতে স্যার বাধ্য হন স্যার। আর আপনার এলাকা সুদা করে স্যার আপনার মনটা দানে প্রসারিত করে দেয় আল্লাহ তাআলা। সবাইকেই তো আমি দিতে চাই। সবাই এ প্লাস পেলে আমার কোনো লস আছে? সবাই এ প্লাস পেলে কি আমার লোকসান আছে কোনো? না স্যার। তাহলে ফ্যাক্টরিং সার্ভিস গুলি কি কি? ফ্যাক্টরিং সার্ভিস বলতে যার কাছে আমরা সেল করব, কি সেল করব? অ্যাকাউন্ট রিসিভেবলস। তো তাকে কি বলে? ফ্যাক্টর বলে। এবং সে যেসব সার্ভিস প্রোভাইড করে দ্যাট ইজ কল্ড ফ্যাক্টরিং সার্ভিসেস। ফ্যাক্টরিং সার্ভিসেস এর মধ্যে কি কি? এক নাম্বার দেখো, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট কালেকশন অ্যান্ড প্রোটেকশন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আদার সার্ভিসেস। তার মানে যার কাছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সেল করে দিব, সে অনেক সার্ভিস প্রোভাইড করে থাকে। কি কি? ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বলতে এই যে বাকিতে বিক্রি রিলেটেড যাবতীয় যা আছে, এটা অ্যাডমিন মানে এটা দেখাশোনা করা, এটা কালেকশনের জন্য যা যা করা, এগুলি সে করবে। তার মানে আগে তো আমরা নিজেরা করতাম কালেকশন, এখন এগুলি বিক্রি করে দিচ্ছি, আমাদের আর করতে হবে না, এটা ওরা করে নেবে। মানে এটা রিকভারির জন্য বা কালেকশনের জন্য যেসব পলিসি প্রসিডিউর, এটা এখন ওরা করবে। সেকেন্ডলি, ক্রেডিট কালেকশন অ্যান্ড প্রোটেকশন। কালেকশন অ্যান্ড প্রোটেকশন, যদি কালেকশন তো করবেই, যদি ইন কেস না হয় কালেকশন, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে মামলা যদি করতে হয় কালেকশনের জন্য মামলা করবে, বা সময় দেওয়ার দরকার হলে সময় দিবে, যা করার দরকার এটা রিকভার করার জন্য যা যা করণীয় সেটি তারা করে নেবে। থার্ডলি, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যদি দরকার হয় আমাদেরকে সেটি দিবে। তারা তো আমাদের কাছ থেকে কিনে নিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, এবং কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, পরামর্শ, এগুলিও আমাদেরকে তারা দিবে। এবং আদার সার্ভিসেস, আদার সার্ভিসেস যদি আমরা তাদের কাছে কোনো বিষয় এই রিলেটেড সার্ভিস ডিমান্ড করি, যে আমরা বললাম যে এই একটা কাস্টমার আমাদের রয়েছে, তার কাছে বাকিতে বিক্রি করব কিনা, এই ব্যাপারে আপনাদের পরামর্শ চাই, তো তারা হয়তো পরামর্শ দিবে। এগুলি আদার বিভিন্ন সার্ভিস রয়েছে, সেগুলিও তারা দিয়ে থাকে। কারণ তাদের কাছেই যেহেতু আমরা সেল করব, সেহেতু তারাই বলে দিবে কাদেরকে সেল করলে সুবিধা হবে। তো এটা কন্ট্যাক্ট থাকে যে আমরা আপনাদের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল সেল করব, তো সেই অনুযায়ী যত আমরা বাকিতে বিক্রি করব তত অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে, আর তাদেরকে এগুলি আবার সেল করতে থাকবো। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কারণে তাদের পরামর্শ নেওয়া বা এই সার্ভিসগুলি তারা দিয়ে থাকে, সেগুলি আমরা নিতে পারি। দিস ইজ কল্ড ফ্যাক্টরিং সার্ভিসেস। ফ্যাক্টরিং এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, কার সাথে কম্পেয়ার করব? ডিসকাউন্টিং এর সাথে। ফ্যাক্টরিং অ্যান্ড বিলস ডিসকাউন্টিং। বিল ডিসকাউন্টিং তো তোমরা জানো। বিল ডিসকাউন্টিং বলতে কি? যে আমরা কারো কাছে টাকা পাবো 10 লাখ টাকা, একটা বিল রয়েছে, মানে এটা একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা আমরা কি করলাম, যে 3 মাস পরে 10 লাখ টাকা পেমেন্ট করার কথা, এটা আমরা ডিসকাউন্ট করতে পারি। তার মানে এটি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে এটি ডিসকাউন্টিং করতে পারি, মানে তারা 20%, 30% ডিসকাউন্ট করলাম। তার মানে কি 20-30% লেস করে বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু যদি 3 মাস পরে তারা আদায় করতে না পারে, তাহলে কিন্তু আবার আমাদেরকে ফেরত দিবে, যে আপনার বিল কালেকশন করা যায়নি, আপনাকে ফেরত পাঠালাম, আমাদের টাকা ফেরত দেন। তো বিল ডিসকাউন্টিং এর ক্ষেত্রে এটি হয়ে থাকে, কারণ এটি আউটরাইট সেল না।
তো এই কারণে বিল ডিসকাউন্টিং এর সাথে ফ্যাক্টরিং এর মিল আছে, কারণ এখানেও একই কাজ করা হয় কিন্তু অমিলও আছে, ডিফারেন্সও আছে। সেটি কি? সেটি হলো যেটি তো আর ফেরত নেওয়া হয় না ফ্যাক্টরিং এর ক্ষেত্রে। ওকে, বুঝছো? জি স্যার। ফ্যাক্টরিং এর কস্ট গুলি কি? মানে ফ্যাক্টরিং তো আমরা যাদের কাছে করব, মানে যাদের কাছে সেল করব, এটাকে গিয়ে বললেই তারা নিয়ে নেবে? সো ইজ দেয়ার এনি কস্ট, সেটি আমরা দেখব। যে অবভিয়াসলি দেয়ার আর সাম কস্ট ইনভলভড উইথ ফ্যাক্টরিং। সেটি হলো ফ্যাক্টরিং কমিশন আর সার্ভিস ফি। সার্ভিস ফি থাকবে বা কমিশন থাকবে, সেটি দ্বারা কেটে রাখবে the interest on advance granted by the factor to the firm। তারপরে ইন্টারেস্ট চার্জ করবে। এই দুইটাই হলো আমাদের বেসিক কস্ট। কি কি? ফ্যাক্টরিং কমিশন, তার মানে 1 লাখ টাকার অ্যাকাউন্ট রিসিভেবল সেল করব, তারা বলবে যে মনে করো যে 2% কমিশন, আচ্ছা তাহলে 2% কেটে রাখলো। তারপরে আবার ইন্টারেস্ট অন অ্যাডভান্স, যেই টাকাটা আমাদেরকে দিচ্ছে ক্যাশ হিসেবে তার উপরে ইন্টারেস্ট কেটে রাখবে। তাহলে কমিশন এবং ইন্টারেস্ট এটি কেটে রেখে তারপরে বাকি যেটা ক্যাশ থাকে সেটি আমাদেরকে দিবে। বেনিফিট গুলি কি কি? ফ্যাক্টরিং করলে আমাদের সুবিধা বা লাভ কি হচ্ছে? Number 1, the factoring provides a specialized service in credit management and thus help the firm's management to concentrate on manufacturing and marketing। তেমন কি বিক্রি করে দিলাম, আউটরাইট সেল করলাম ফ্যাক্টরিং। এই ফ্যাক্টরিং করলে এখন এগুলি কালেকশন নিয়ে আমাদের আর ভাবতে হবে না। আমরা উই ক্যান এনগেজ মোর টাইম ইন প্রোডাকশন, মার্কেটিং। কোম্পানির এইসব কাজে আমরা বেশি সময় দিতে পারবো। আর এগুলি কালেকশন বাকিতে বিক্রি করে এগুলি কালেকশনের দায়িত্ব ফ্যাক্টরির, সে এটা করে নিবে, আমাদের ওখানে চিন্তা করতে হবে না। এটা হলো একটি সুবিধা। and secondly, factoring helps the firm to save cost of credit administration due to the scale of economies and specialization। তার মানে এখানে আমরা এটা যখন সেল করে দিলাম তখন তো আর অ্যাডমিনিস্ট্রেশনের কস্ট আর থাকবে না, কারণ যে ব্যক্তিটা এগুলি দেখাশোনা করতো এই লোক তো এখন আর এগুলি দেখতে হবে না, তাদেরকে আর যোগাযোগ করতে হবে না, ওরা ফ্যাক্টর করে নেবে। এ কারণে আমাদের কিছু কস্ট সেভ হবে। So these are the benefit of factoring। তাহলে ফ্যাক্টরিং কাকে বলে? ফ্যাক্টরিং এর সাথে বিল ডিসকাউন্টিং এর ডিফারেন্স কি, এবং এই ফ্যাক্টরিং এর বেনিফিট গুলি কি এবং কস্ট গুলি কি, ফ্যাক্টরিং এর মধ্যে এইগুলি বিষয় মনে রাখতে হবে। ডেফিনিশন কাকে বলে এটা শিখবে, তারপর ফ্যাক্টরিং এর সাথে বিল ডিসকাউন্টিং এর ডিফারেন্স বা তফাৎ কোথায় সেটা শিখবে, তারপরে ফ্যাক্টরিং করলে এর বেনিফিট গুলি কি কি এবং এর সাথে কি কি কস্ট ইনভলভ। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্যাক্টরিং। তো এখানে থিওরিটিক্যাল পার্টের মধ্যে এটুকুই আমরা আলাপ করলাম। এখন তুমি না বুঝলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, কমেন্ট থাকলে বলো। না স্যার, কোনো কমেন্ট নেই স্যার, ভিডিও করে একটু দিয়েন স্যার। আব্দুল্লাহ নাই আজকে? স্যার জি। টাইপ কি পড়তে হবে? কোনটা? টাইপস? টাইপস তো জি আলাপ স্যার। করি নাই, যেগুলি আলাপ করছি এগুলি। আচ্ছা স্যার। আজকে ক্লাস এখানে শেষ? আজকে এখানেই শেষ। কোনো প্রশ্ন, কমেন্ট, কিছু জানার থাকলে, না বুঝলে বলো, নো আর স্যার, না কোনো হলে তো কমেন্ট নেই এখানেই স্যার। শেষ। আব্দুল্লাহ কি আছে আজকে? স্যার আছে তো আব্দুল্লাহ, একটু আগে তো কথা বলছে আপনার সাথে। আচ্ছা, তারপরে কামরুন নাহার? জি স্যার আছি। আচ্ছা, শুরু থেকে ছিলে?
জি স্যার। ওকে, গুড। তো আমরা গত ক্লাসে এবং এই ক্লাসে মূলত এই চ্যাপ্টারটি শেষ হলো। আগামী আচ্ছা ক্লাসে আবার আমরা নতুন আরেকটি বিষয় আলাপ করব ইনশাআল্লাহ। স্যার, সোমবার দিন তো আমাদের স্যার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন না? জি, সোমবারে তাহলে কয়টায়? স্যার 12টায় নেন স্যার স্যার। ক্লাস রুটিন টাইমিং না হোক। স্যার 12টা ক্লাস নিলে স্যার রুটিন ভালো হয় টাইমে তো স্যার। তাহলে 4টায়। জি স্যার 4টায়। স্যার অ্যাসাইনমেন্টের টপিক আর কি এটা তো স্যার জানি না স্যার। কেন, বলে দিলাম তো স্যার স্যার আজকে বলছিলেন। গতকাল। স্যার গতকাল তো আমি ক্লাসে একটু করতে পারিনি। ওইটা দেখো, দেখলি আমি স্যার দিয়ে ওই যে দিব আপনি আজকে। স্যার আপনার ভিডিওটা দিয়ে দিলে স্যার দেখে নিতে পারবেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি, এটা দেখে নিয়ে ওখানে সব ডিটেলস বলা আছে, সবার টপিক বলা আছে, দেখ। স্যার আমার টপিকও দেওয়া আছে। জি জি, দেওয়া আছে। স্যার এটা কি লিখতে হবে হাতে নাকি অ্যাসাইনমেন্ট? না, এটা তো কিছু লিখতে হবে না, তোমার তৈরি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, কিছু জমা দিতে হবে না। স্যার ওই যে স্লাইড তৈরি করব, স্লাইড। স্লাইড তৈরি করতে পারো। জি স্যার। ওকে, তাহলে বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। আগামী সোমবারে তাহলে শিডিউল টাইমে, মানে 4টায়। জি স্যার। ওকে ইনশাআল্লাহ। স্যার 4টা হইলে আবার দেরি হয়ে যায় না স্যার? আমি তো বলছিলাম, তোমরাই আবার বলতেছো যে স্যার 12টায় করতে তাড়াতাড়ি হয়েছে, তখন প্রিপারেশনের ব্যাপারও আছে। স্যার এই যে 12টা কে কে করতে পারবেন না 4টায় কে কে করতে পারতেন? আমি তো 12টায় বলছিলাম, তোমরাই তো আবার বললে না যে স্যার, 4টায় হলে সুবিধা হয়। স্যার 4টা হইলে আবার ওই যে স্যার ফজরে এই মাগরিবের আজান দিয়ে দেয় স্যার। হ্যাঁ, ওইটা তো স্যার বলছিলাম। 12টায় আমার কোনো আপত্তি নাই, আমি একজন, স্যার শাওন ভাই 2 জন। প্রেজেন্টেশনের জন্য তো এত সময় লাগবে না। স্যার 12টাই নেন স্যার, 4টায় স্যার দেরি হয়ে যাবে স্যার। প্রেজেন্টেশন তো আমরা যা পড়ছি তাই স্যার সংক্ষেপে বর্ণনা করবো নাকি স্যার? 5-7 মিনিট করে এক একজন করবে, এটা তো আর। স্যার ওই স্যার 12টাই আমরা নেন। চাই তো বলছি ওটা স্যার মূল ভাবটা বলে দেবো ইংলিশে আর কি, নাকি? ওই আরমান কই, আরমান? আরমান কই? আরমান নাই? স্যার যেটা যে রেগুলার এখন 12টা আছে 12টাতেই নেন স্যার। স্যার আচ্ছা, আমি তো স্যার আরমান, আমি যেটা পড়ছি আরমান স্যার ওটাই তো বলছিল, স্যার মূল ভাবটা বলবো নাকি? আরমান প্রথমে 12টা 4টার কথা বলছিল। আরমান কই এখন, দেখি। স্যার আমরা যেটা পড়ছি স্যার ওটাই তো স্যার মূল ভাবটা বলবো নাকি? তোমরা আগেই প্রিপারেশন নিবে 12টায়। 12টায় তো তোর, তুমি ঘুম থেকে 12টায় উঠবে না, আগেই উঠবে, সমস্যা কি? জি স্যার। তাই না? জি স্যার, জি স্যার। স্যার আমরা যেটা পড়ছি স্যার ওইটাই তো মূল ভাবটা বলে দেবো আপনাকে ইংলিশে নাকি? জি জি, অবশ্যই অবশ্যই এটি বলবে। আর প্রেজেন্টেশনের ইয়াও আছে, তো আগের ব্যাচের একটা ভিডিও আছে, ওইটাও দেখে নিও, ওখানে ওরা প্রেজেন্ট করছে কিভাবে, ওইটা দেখে নিও স্যার আগে। ভিডিওটা দিয়েন স্যার একটু। ওই দেওয়া আছে এসে, স্যার খুঁজতে দেরি লাগবে স্যার, আপনি একটু দিয়ে দেন স্যার, অনেকগুলো ভিডিও ইউটিউবে তো বুঝে দেখে, নিত। ইউটিউবে দেখে। স্যার বললাম যে শেয়ার কোন স্লাইড তো আপনারা শেয়ার করতে। স্লাইড ম্যান্ডেটরি না, তুমি যদি শো করতে চাও করতে পারো। স্যার আমার এখান থেকে তো শো করা যাবে না স্যার, শেয়ার তো হইব যাবে, না। হ্যাঁ, স্যার যাবে কি যাবে। এই যে স্যার শেয়ার অপশনে গিয়ে করবে এখানে। না স্যার আমাদের এখানে শেয়ার অপশনে স্যার কাজ কম করে স্যার। আসে, দেখো, তুমি শেয়ারে ক্লিক করো। আচ্ছা স্যার কম করে স্যার। তুমি দেখো, শেয়ারে ক্লিক করো। ওই যে কম করে বলতে, আমি যদি অফ করে রাখি তাইলে হবে না, আমি অন করে দিব। ও তাহলে স্যার ওই যে আমরা ফাইল বানায় নিব আর কি স্যার? হ্যাঁ, তুমি যদি স্লাইডে প্রেজেন্ট করতে চাও, 3-4টা স্লাইড তৈরি করে ওখানে শো করবে, সেই জি অনুযায়ী স্যার। বলবে। কিন্তু আগেই সবাইকে বলে দিচ্ছি, শুধু দেখে দেখে রিডিং করবে না, তুমি প্রেজেন্ট করবে, তুমি তোমার মতো করে বলবে। কিন্তু যাতে এরকম না হয় যে তুমি শুধু কাগজ দেখে দেখে পড়তেছো অথবা স্লাইড দেখে দেখে লাইন বাই লাইন পড়তেছো, এরকম যাতে না হয়। স্যার স্লাইডে তো ডিটেইলসে থাকে না, কিন্তু আমাদেরকে তো ডিটেইলসে বলতে হবে। ডিটেলসে বলতে হবে, স্লাইডে তো শর্টলি ইয়াগুলি থাকে, ওটা তুমি হেল্প নিবে, দেখবে, কিন্তু মানে ডিটেলসে স্যার আমি তোমার আমি মতো যেটা করে পড়ছি বলবে। ওটা মূল ভাবটা বোঝাইতে পারলে আপনি নাম্বার দিবেন আর কি? জি, তোমাকে বুঝাতে হবে সবাইকে, আমাকেই বুঝাবে কেন, সবাই এখানে যারা অডিয়েন্স, আমিও জি শুনবো, স্যার। সবাই শুনবে। স্যার একটা কথা স্যার, আপনি যে প্রেজেন্টেশন নিলেন স্যার এটা স্যার অন্যান্য স্যারদের সাথে বললেন না স্যার, প্লিজ বললেন না স্যার। স্যার এই যে আমরা কি এগুলি কালেকশন কি নেট থেকে করব স্যার? নেট থেকে করবে বলতে, বইয়ে আছে, নেটে আছে, সবাই সব জায়গায় তো আছে। জি
জি স্যার। যার যেটা টপিক দিয়েছি সে তার মতো করে করবে, ওকে বলে দেয়া আছে তুমি এই ভিডিওটা দেখে নিও। ওকে স্যার। তারপরে কারো কোনো সমস্যা হলে স্যার গ্রুপে এটা নক কি ওই করো। যে ওই অ্যাসাইনমেন্টের ওই যে অ্যাসাইনমেন্ট যেটা 30 এর ভিতর যেটা 10 ওই অ্যাসাইনমেন্টে স্যার? 30 এর মধ্যে 10, হ্যাঁ ওইটা। জি স্যার। স্যার তাহলে আমার জি, এখানে স্যার ইয়ে ছিল, পার্ট ছিল যে ক্যাশ ডিসকাউন্ট অফার, স্যার এটা কিভাবে লিখবো? ক্যাশ ডিসকাউন্ট অফার তো এটা বইয়ের মধ্যেই তো আছে, আমরা অনেক আলাপ করেছি। ডিসকাউন্ট অফারটা কি আজকেও তো আলাপের মধ্যে এসছে না, ক্যাশ ডিসকাউন্ট। স্যার এটা কিভাবে লিখবো, মানে ডিটেইলস এভাবে লিখবো নাকি মানে সংক্ষেপে জাস্ট? এটা ডিসকাউন্ট অফারটা কি, ক্রেডিট টার্মস কি, ক্রেডিট টার্মসটাকে ভেঙে ভেঙে বলবে। ডিসকাউন্ট, ক্রেডিট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড, এগুলি কোনটা কাকে বলে, তো এগুলি ডিটেলসে বলবে। এবং তাহলে স্যার কখন কখন আমরা ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করি, কখন আমরা রিজেক্ট করি, সেই ডিসিশনগুলি কিসের বেসিসে নেওয়া হয়, এগুলি ডিসকাস করবে। তাহলে স্যার 12টার সময় স্যার পরীক্ষাটা নেন স্যার, 4টার সময় আবার একটু সমস্যা আছে ওকে, স্যার। ইনশাআল্লাহ তাহলে স্যার তাহলে 12টাই থাকলো। আপনার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা স্যার। ওকে, 2021-এ কথা হইব স্যার। ওয়েলকাম, ওয়েলকাম, ভেরি থ্যাংক ইউ। আর এর আগে তো আর দেখা হচ্ছে না, আর কোনো না স্যার। সমস্যা হলে গ্রুপে নক করো। ওকে স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।